আদিবা অবাক চোখে তাকিয়ে আছে আদির দিকে। আদি তাকে কোলে নিয়ে বাথরুমে গেল, তারপর নিচে বসিয়ে দিল। হাতে বাঁধনটা খুলে ওড়নাটা মুখে বেঁধে দিয়ে বলল, ভাবিস না তুই চেঁচাবির জন্য মুখ বেঁধেছি, এখন আমাকে অনুরোধ করবি তাই বেঁধে দিলাম। যত চাই তোর অনুরোধ আবার ফেলতে পারি না। যাই হোক, দরজা ধাক্কাধাক্কি কিংবা খোলার চেষ্টা করবি তো তার ফলাফল এর চাইতে ভয়ানক হবে বলে উঠে দাঁড়ালো আদি। আদিবা বুঝতে বাকি রইল না আদিত্য কী করতে চলছে। ছোটবেলায় কিছু হলেই আদি এভাবে তাকে বাথরুমে আটকে রাখতো, যতক্ষণ না তার রাগ কমতো। অন্ধকারে বসে থাকতে হতো আদিবাকে। আদিবা ছোটবেলা থেকে অন্ধকারকে ভয় পায়। সে ভয় আজও কাটিয়ে উঠতে পারেনি। তাই আদি উঠে দাঁড়াতে আদিবার তাড়াতাড়ি আদির হাত আঁকড়ে ধরল। আদি আঁকড়ে থাকা হাতের দিকে একবার দেখলো, তারপর আদিবার চোখের দিকে তাকালো। চোখ দুটো ছলছল করছে। ভয় পেয়েছিস? আদিবা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। একটু আগে না বলছিলি বড় হয়ে গেছিস? আদিবা চোখ নামিয়ে আদির হাত ছেড়ে দিয়ে নিজের কান ধরার চেষ্টা করে বোঝাতে চাইল সে ক্ষমা চাইছে, কিন্তু হাত কান পর্যন্ত যাওয়ার আগে আদি একটানা আদিবার বুকে জড়িয়ে নিল। এখনও অন্ধকারকে এত ভয় পাস? আদিবা জবাব দিল না, শুধু মাথা তুলে তাকালো আদি কপালে চুমু এঁকে দিয়ে বলল, চোখ মুখে পানি দে, এত ভয় পাওয়ার মতো কিছু ঘটেনি, আমি তো আছি। আদি বাইরে চলে গেল। আদিবা বোঝার চেষ্টা করতে লাগলো আদিত্য কেন এমন করে। সে কি বুঝতে পারছে না আদিবা আর ছোট নেই? চাইলে একটা যুবতী মেয়েকে বুকে টেনে নেওয়া যায় না? যা না কপালে চুমু আঁকা। যাই হোক, এখন দেরি করলে আদি তাকে বাথরুমে আটকে রাখবে বুঝতে পারলো। তাই বাধ্য হয়ে চোখে মুখে পানি দিয়ে এসে শাড়িটা হাতে নিল। লাল টকটকে শাড়ি, সোনালি আঁচল দেখে বেশ অবাক হলো আদিবা। আদির দিকে তাকাতে আদি বলল, কোনো সমস্যা না? মানে এই শাড়িটা আমার জন্য? তো অন্যজনের জন্য হলে তোকে দিতাম নাকি? নতুন বইয়ের শাড়ির মতো লাগছে। আমি কখনো এত লাল শাড়ি পরিনি। আমার রুচি খারাপ তাই বলতে চাচ্ছিস? আমি এমন বলিনি। বলেই আদিবা তাড়াতাড়ি শাড়িটা পরতে শুরু করলো। যদি সে মাঝে মাঝে শাড়ি পরে, কিন্তু একা একা শাড়ি পরা অনেকটা ঝামেলা। কুচি ঠিক করতে সমস্যা হচ্ছে। আদিবা অসুবিধা হচ্ছে দেখে আদি এগিয়ে আসলো। কোনো কথা না বলে সোজা আদিবার গায়ে কাছে বসে কুচি ঠিক করতে শুরু করে দিল। আদিবা অবাক হলো। কি করছেন? আপনি আমার গুরুজন, উঠুন প্লিজ, পায়ে হাত দিবেন না। আমি চাই না সবার সামনে শাড়ি খুলে যাক, তাই হেল্প করছি, এর বেশি কিছু না। তাই পাকনামি করিস না বলেই আদি শাড়ির কুচিতে মনোযোগ দিল। আদিত্য শাড়ি ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো। আদিবা নিচু গলায় বলল, আমি এখন যাই। যা। আদিবা এক ছুটে বেরিয়ে গেল, কিন্তু নিচে যেতেই আদিত্যর মা তাকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল। তোকে আমি কি বলেছিলাম আদিবা? আমি ভাইয়াকে নিষেধ করেছিলাম কাকিমুনি। তুমি যা যা বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া শোনার আগেই রেগে গেল। শুধু বলেছে আমার থেকে দূরে থাকলে তাতে রেগে আমাকে। তোকে কি করেছে? হ্যাঁ, মেরে ফেলেছে? কই, আমি তো দেখতে পাচ্ছি না কিছু করেছে। দিব্যি তো আছিস। শোন আদিবা, একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, তুই আদিকে যতই নিজের কাছে টানার চেষ্টা করস না কেন, আমরা তোকে কিছুতেই মেনে নিব না। এত বছর ধরে তোকে খাইয়ে পরিয়ে মানুষ করেছি, তার প্রতিদান এভাবে দিস না। আমাদের একমাত্র ছেলেকে তুই কেড়ে নিস না। আজ পার্টিতে আদির বউ যাচাই করব। তুই আজ অন্তত ওর সাথে লেপ্টে থাকিস না। বলে আদিবাকে এক প্রকার ধাক্কা দিয়ে রুবিনা বেগম বেরিয়ে গেলেন। আদিবা নিজের কাছে নিজেকে অসহায় মনে হলো। কি করবে এখন? সে ভাইয়ার কাছে থেকে দূরে থাকতে চাইলে ভাইয়া তাকে শাস্তি দেয়, আর ভাইয়ার কথা শুনলে তার পরিবার। আদিবা মন খারাপ করে বেরিয়ে আসলো। তারপর নিজ মনে কাজে লেগে পড়ল। সবার সব কাজ হাতে হাতে করে দিচ্ছে। দেখতে দেখতে পার্টির সময় হয়ে গেল। আদি একবার রেডি হয়ে নিচে আসলো। বাগানের দিকে পার্টির আয়োজন করা হয়েছে, তবে ঘরে অনেক আত্মীয় আছে। আদির মা এগিয়ে এসে আদির হাত ধরল। মাশাআল্লাহ, আমার ছেলে কত বড় হয়ে গেছে। কালো স্যুট তোকে খুব সুন্দর লাগছে বাবু। মা কি যে বলো না। হয়েছে, লজ্জা পেতে হবে না, চল তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। মা, বলছিলাম কি,
কি? না, কিছু না বলে আদি চারদিকে চোখ বুলালো। তার চোখ আসলে আদিবাকে খুঁজছে। আদি ওর নাম নীলা, তোর শিউলি ফুপির মেয়ে। মায়ের কথায় ধ্যান ভাঙল আদির। ও আচ্ছা, ভালো আছো আপু? আদি অদ্ভুত সম্বোধনে অবাক হলো রুবিনা বেগম। ও তোর চেয়ে অনেক ছোট আদি। তাতে কি মা, ছোট বড় সবাইকে সম্মান করা উচিত। এক্সকিউজ মি, আমি একটু আসছি বলে আদি এগিয়ে গিয়ে অরিনের পাশে বসলো। অরিন, আদিবা। আদির কথা শেষ হওয়ার আগে অরিনের পাশে বসা এক মহিলা বলে উঠলেন, অরিন, ওই লম্বা চুলের মেয়েটা কে রে? কোনটা খালা? চারদিকে তো অনেক মেয়ে। আরে এই যে লাল শাড়ি পরা মেয়েটা, কি লক্ষ্মী আর শান্ত, কখন থেকে একা হাতে সব সামলাচ্ছে। মহিলা ইশারা করার দিকে অরিনের সাথে আদি তাকালো। মহিলা আদিবার কথা জিজ্ঞেস করছে দেখে আদির কিছুটা খটকা লাগলো, কিন্তু কিছুই বলল না। অরিন উত্তর দিল, ওটা তো আদিবা মেজো চাচার মেয়ে। তাই বল, দেখে বোঝা যাচ্ছে ভদ্র ঘরের মেয়ে। আসলে তো তিয়ান ভাইয়ার জন্য মেয়ে খুঁজছি কি না? কথাটা শোনা মাত্রই আদি তেলে বেগুনে জ্বলে উঠল। কোনো কিছু না ভেবে সোজা বলে উঠল, ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে খালা, শুধু শুধু নজর দিও না। আদির আগে ফুসতে ফুসতে সোজা গিয়ে আদিবার সামনে দাঁড়ালো। আদির চোখে মুখে রাগ ফুটে উঠছে। আদিবা কিছুটা বিভ্রান্ত হয়ে প্রশ্ন করল, কিছু কি হয়েছে ভাইয়া? তুই চুল খোলা রেখেছিস কেন? মানে এক্ষুনি চুল বেঁধে আয়। আসলে ভাইয়া, আসলে কি? আদিবা এদিক ওদিক তাকিয়ে নিজের গলা দাগ দেখিয়ে বলো, চুল বাঁধলে দাগগুলো দেখা যাবে। তুই এক্ষুনি আমার রুমে যাবি। যতক্ষণ না আমি ফিরছি রুমে বাইরে এক পাও ফেলবি না। কিন্তু কেন, কৈফিয়ত চাচ্ছিস? আদিবা মাথা নিচু করে নিল। উফ, কোনো বুদ্ধিতে যে আমি বাসার পার্টি আয়োজন করলাম, মহিলাগুলো ছাড় দিচ্ছে না। আমার বন্ধু বান্ধবগুলো তো ওকে দেখলে পাগল হয়ে যাবে। ভাইয়া কিছু বলছেন? তুই এখনো দাঁড়িয়ে আছিস? উপরে যা বলছি। আমি বাইরে যাচ্ছি, কেউ জিজ্ঞেস করলে বলবি জরুরি কাজ আছে তাই গিয়েছি। আদিবা মাথা নাড়ালো। সাবধান, এসে যেন না দেখি তুই ঘোরাঘুরি করছিস। যদি রুমের বাইরে বের হোস সারা রাত বাথরুমে আটকে রাখবো। দেখতে দেখতে পুরো বাড়ি মেহমানে ভরে গেল। পার্টি বেশ সরগম হয়ে উঠছে, কিন্তু যাকে ঘিরে এত আয়োজন তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। পার্টি কোথাও আদি নেই। আদি বাইরে যাওয়ার সময় আদিবাকে বলেছিল যেন রুমের বাইরে না যায়, কিন্তু আদিবা সে হুকুম শোনেনি। সে পুরোদমে নিজের কাজ করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আদি ফিরল। এসে আদিবাকে বাইরে ঘোরাঘুরি করতে দেখে খেপে গেল, কিন্তু তেমন রিয়াক্ট করলো না। আদিবার কাছে গিয়ে আদিবার দিকে একটা দুধের বাচ্চা এগিয়ে দিল। আদিবা অবাক হয়ে হাত বাড়িয়ে বাচ্চাকে কোলে নিল। বাচ্চাটা কে ভাইয়া? সাবধানে, একবারও কোল থেকে নামাবি না। আদিবার কথা বাড়ালো না। বাচ্চাটাকে কোলে নিয়ে টুকটুক করে কাজ করতে লাগলো, কিন্তু বাচ্চার কোলে থাকা সব কাজ করা সম্ভব হচ্ছে না। তবে ঘুরে ঘুরে সবার খোঁজ খবর নিচ্ছে। এদিকে আদির বাবা মা আদিকে সবার সাথে পরিচয় করে দেওয়াতে ব্যস্ত। আদিও সানন্দে সবার সাথে পরিচয় হচ্ছে, কিন্তু তার মনে খটকা লাগছে, কারণ পার্টিতে বেশিরভাগই অল্প বয়সী মেয়ে ঘুরঘুর করছে। কেউ দূর সম্পর্কে ফুপুর মেয়ে, কেউ খালার মেয়ে। মোট কথা এখানে যেন মেয়েদের হাট বসেছে, আর তারা আদির দিকে রহস্যময়ী চোখে তাকাচ্ছে। আদি ব্যাপারটা বোঝার চেষ্টা অরিনের কাছে গিয়ে প্রশ্ন করলো, কাহিনী কি বলতো? অরিন চমকে পিছনে ঘুরে জবাব দিল, কিসের কাহিনী? এত মেয়েগুলো কারা? মা পরিচয় করে দেয়নি? দিয়েছে, কিন্তু এদের এখানে আসার কারণ কি? মা বাবা তোমার বিয়ে দিতে চায়, তাই পাত্রী খুঁজতেছে। তাই বল, আমিও সেটা ভাবছিলাম। যাই হোক, আদিবা কোথায় রে? একটা বাচ্চা কোলে নিয়ে ঘরের দিকে গেল দেখলাম। আসলে বহু বছর পর আদিবা কোনো গেট টুগেদারে যায় না, তাই হয়তো আনইজি লাগছে। যায় না কেন তা জানি না, তবে আদিবা লোকজনের ভিড় যেতে পছন্দ করে না। ইনফ্যাক্ট কারো বাসায় ঘুরতেও যায় না। অনেক আত্মীয় তো ওকে চিনেই না। আদি তো অরিনের কথা বলছিল, তখনই একদল ছেলে এসে আদিকে ঘিরে ধরল। আদির চোখ ঘোরাতে আনন্দে দিশেহারা অবস্থা। এটা তার ছেলেবেলার বন্ধুদের দল। আদি অরিনকে বিদায় দিয়ে তাদের দিকে এগিয়ে গিয়ে সবার সাথে কোলাকুলি করলো। সবাই কেমন আছিস? কতদিন পর দেখা হলো বলতো। আমরা তো ভালো আছি। তো খবর কি আদি? সেই যে হারিয়ে গেলি। আর বলিস না,
ছোটবেলায় পাগলামি বুঝেছিস তো? পাগলামি তো বুঝলাম, কিন্তু এখন সব ঠিক আছে তো? কোথায় সেই মহারানী? উফ ফয়সাল, থামবি তুই? একটু বদলাসনি তুইও, কিন্তু বদলাসনি। যাই হোক, একবার ডাক না আদিবাকে, কত বছর দেখি না। তুই শালা একদম নজর দিবি না বলে দিলাম, বলে হেসে উঠল সবাই। সময় বয়ে যেতে লাগলো। আদির বন্ধুরা আসার সেই পার্টিটা বেশ উপভোগ করছিল, কিন্তু এদিকে বাচ্চা যন্ত্রণা আদিবা নাজেহাল অবস্থা। বাচ্চাটা কিছুক্ষণের আগে থেকেই কান্না শুরু করেছে, কিছুতেই থামছে না আদিবা। তাই বাধ্য হয়ে আদির কাছে গেল। ভাইয়া, একটু শুনবেন? আদি পিছনে ঘুরে আদিবাকে দেখে সরু চোখে তাকালো। কি ব্যাপার, তোর কোল খালি কেন? বাচ্চাটা কোথায়? বেশ ধমক দিয়ে প্রশ্নটা করেছে আদি। সাদিয়া কোলে দিয়ে এসেছি। কেন সাদিয়ার কোলে দিবি কেন? বলছিলাম না তীর কোল থেকে একদম নামাবি না? এখনই গিয়ে কোলে, 1 মিনিট দূর, 1 সেকেন্ডের জন্য কোলে থেকে নামাবি না বলছি। ওর বাবা মা কি এখনও ফ্রি হয়নি? কথাটা বলার সাথে সাথে আদি চোখ গরম করে আদিবার দিকে তাকালো। এর কারণটা আদিবার না বুঝলেও এটা বুঝতে পারলো, এত বছরে আদির আচরণের কোনো পরিবর্তন ঘটেনি। সে আগের মতোই হুটহাট আদিবার গায়ে হাত তুলতে পিছপা হবে না। আদিবা অসহায় চোখে আদির দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছিস কেন? আর সারারাত বাচ্চাটা তোর কাছে থাকবে, তাতে কোনো আপত্তি আছে তোর? আদিবা উত্তর দিতে পারল না। গুড, এভাবে সবসময় চুপচাপ আর কথা শুনবি, তাহলে অযথা মার খেতে হবে না। অন্যথায় আদিবা বুঝতে পারল কথা বাড়িয়ে লাভ নেই, তাই ফিরে এসে বাচ্চাকে কোলে নিয়ে, কিন্তু বাচ্চার কান্না কিছুতেই থামছে না। আদিবা হেলে দুলে নানা রকমভাবে বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই মেয়ে, বাচ্চাটাকে এভাবে কাঁদাচ্ছিস কেন? প্রশ্নটা শুনে আদিবা পিছনে ঘুরে দেখল একজন ভদ্রমহিলা কথাটা বলছে। বাচ্চাটা ক্ষুধা পেয়েছে, বুঝতে পারছস না? আজকালকার মেয়েরা মা যে কেন হয় বুঝি না। পাশ থেকে অন্য একজন বলে উঠল, আর বলবেন না ভাবি, ফিগার খারাপ হয়ে যাবে বলে বাচ্চাকে না খাইয়ে রাখে। ভাবা যায়? এই মেয়ে, ঘরে গিয়ে বাবুকে একটু বুকের দুধ খাওয়া যাও। মা হওয়ার তো যোগ্যতা নেই, আবার বাচ্চা নিয়েছ। আদিবা ওদের কথা অবাক হলো। আপনার এসব কি বলছেন? একদম কথা বাড়াবে না, যাও খাইয়ে আসো বলছি। মহিলাগুলোর কথা আবিদার বেশ খারাপ লাগলে সে হন হন করে সোজা আদির কাছে চলে গেল। রাগী চোখে তাকিয়ে বলল, বাচ্চাটাকে ধরুন। কি বললি তুই? সবাই আমাকে কত খারাপ খারাপ কথা বলছে জানেন? কেন? কে কি বলেছে? বলছে আমি নাকি ওর মা। সময় মতো বিয়ে হলে ওর মতো কয়েকটা বাচ্চার মা হয়ে যেতি। খারাপ কি বলেছে? একদম বাজে কথা বলবেন না। ওরা বলছে আমি নাকি ইচ্ছে করে বাচ্চাকে খেতে দিচ্ছি না। তো দিচ্ছিস না কেন? ঘরে গিয়ে খাইয়ান। আপনি কি পাগল হয়ে গেছেন? ও কি আমার বাচ্চা যে আমি দুধ খাওয়াতে পারবো? কথাটা বলার সাথে সাথে আদি হা হা করে হেসে উঠল। এভাবে হাসছেন কেন? দুধ কি শুধু মায়ের কাছেই থাকে? কিনতে পাওয়া যায় না? ইডিয়েট! আমি বুকের দুধের কথা বলিনি। ফ্রিজে দুধ আছে, গরম করে খাইয়ান। আদির কথায় আদিবার লজ্জা পেল সত্যি। কী সব উল্টোপাল্টো কথা বলছে সে। আদির সাথে আদিবা কথা ঘুরানোর জন্য তাড়াতাড়ি বলে উঠল, বাচ্চা কোলে নিয়ে আমি কি করে দুধ গরম করব? আমার কোলে দে, আমি যাচ্ছি তোর সাথে। আপনার যেতে হবে না, আমি করে নিয়ে আসছি। বলে আদি কোলে বাচ্চাটাকে দিয়ে কোনো মতে ছুটে পালিয়ে গেল আদিবা। আদি বেশ হাসি পেল। হাসতে হাসতে বলো, তাড়াতাড়ি ফিরবি কিন্তু। আদিবা দুধ নিয়ে ফিরে আসলো। বাচ্চা হয়তো ফিডার খেতে অভ্যস্ত না, তাই খাওয়াতে বেশ বেগ পেতে হচ্ছে। আদিবা দুজনে মিলে খাওয়ানোর ট্রাই করছিল। তখন একজন এগিয়ে এসে বলো, আদি তুই বউ বাচ্চা নিয়ে ফিরেছিস? কই তোর মা তো বললো না? মহিলার কথায় আদিবা অবাক হলে আদি মোটেও বিচলিত হলো না। যাক, তবু ভালো বিদেশিনী হয়ে আসেনি। তা বউয়ের বাসা কোথায়? আদি উত্তর দেওয়ার বদলে মুচকি হাসতে দেখে আদিবার গা জ্বলে গেল। নিজে উত্তর দিতে বাধ্য হলো, খালা আপনার ভুল হচ্ছে। আমি আদিবা, অনেক বছর দেখা হয় না, তাই হয়তো ভুলে গেছেন, আমি ভাইয়ার বউ না। কথাটা বলতেই আদি মেজাজ খারাপ হয়ে গেল। ইচ্ছে করলো কষি একটা থাপ্পড় লাগাতে আদিবার গালে।
কিন্তু বাচ্চার জন্য দেওয়া হলো না। তুই আদিবা, হায় আল্লাহ, কত বড় হয়ে গেছিস, আমি তো চিনতেই পারিনি। আসলে আদি অন্য কারো বাচ্চাকে কোলে করে খাওয়াবে আমি ভাবতেও পারিনি। তাছাড়া তোর শাড়ি সব মিলে মনে হচ্ছে যেন যুগলবন্দি। যাই হোক, তোর বাচ্চা বুঝে খালা আমার বিয়ে হয়ে। কথাটা শেষ করার আগেই আদি হ্যাচকা টান আদিবাকে নিয়ে হাঁটা শুরু করলো। ভাইয়া কি করছেন? খালা কি ভাবলো? আদির কানের কথা তুলল না সে। দ্রুত বেগে হেঁটে যাচ্ছে। ভাইয়া থামুন, বাচ্চাটা পড়ে যাবে। আদি বাসায় পিছন থেকে গিয়ে থামলো। তোকে এত পক পক করতে বারণ করেছিলাম না? মানে কি বলতে চাইছেন? খালা ভুল বুঝছিল আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আদি কোনো উত্তর না দিয়ে আদিবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে নিল। আদিবা ছাড়া পাওয়ার চেষ্টা করেও পেরে উঠল না, কারণ তার কোলে বাচ্চা। সেই সুযোগ বেশ অনেকক্ষণ পর আদি তাকে ছাড়ল। ছাড়া পাওয়ার সাথে সাথে আদিবা ঠোঁট মুছতে মুছতে বলল, কি করলেন এটা? পকর পকর করার শাস্তি দিলাম, এরপর যদি পকর পকর করিস তাহলে কি হবে বুঝতে পারছিস? এসবের মানে কি ভাইয়া? আজ আপনার পাত্রী খোঁজার জন্য পার্টি দেওয়া হয়েছে, এখন যদি আমাকে আপনার বউ ভাবে তাহলে আপনার বিয়ে হবে কি করে? আর আমি এই বাচ্চাটাকে এতিমখানা থেকে নিয়ে এসেছি, আর শাড়িটা ইচ্ছে করেই কিনে এনেছি যাতে সবাই ভাবে তুই বিবাহিত। মানে কি? মানেটা তোর গোবর ভরা মাথা ঢুকবে না, তাই চুপচাপ ঘরে যা। বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছে, আমার রুমে শুয়ে নিজেই শুয়ে থাকবি, একদম বের হবি না। হুট করে ঘুম ভেঙে গেল আদিবার। কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ ঘুম ভেঙে গেল যেমন হয়, তবে শুধু শুধু ঘুম ভাঙেনি। ঘুমের মধ্যে আদিবার মনে হলো কেউ তার পরনের শাড়ি ভাঁজ খুলছে, পেটের দিকে দুটো হাত বিচরণ করছে, হাত দুটো ক্রমশ পেট থেকে উপরের দিকে উঠছে। আদিবা হুট করে কিছু বুঝে উঠতে পারল না, কারণ চোখ থেকে এখনও ঘুম বিদায় নেয়নি। পরক্ষণে পেটে একপাশে তীক্ষ্ণ ব্যথা, সমস্ত ঘুম উবড়ে গেল। আদিবা তাড়াতাড়ি উঠতে চাইল কিন্তু পারল না, তার উপরে ভার কিছু চেপে আছে। আদিবা এমনিতে বিস্ময়ের মধ্যে কিছু, তার মধ্যে তাকে আরও অবাক করে দিয়ে পেটের ডান পাশটা কেউ সজোরে কামড় বসিয়ে দিল। আদিবা এবার ভয় চিৎকার করতে নিল। হঠাৎ তার আগেই মুখটা চেপে ধরে একজোড়া চোখ তার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, একদম ন্যাকামি করবি না আদি ভাই। আপনি অন্য কেউ হলে খুশি হতি, কথা বাড়াবেন না। কি করলেন এটা? না বোঝার মতো কিছু করেছি। আদিত্য অদ্ভুত কাণ্ডে অবাক হয়েছে। আদিবাই কিছুক্ষণ আগে বাচ্চাটাকে ঘরে নিয়ে এসে শুয়ে দিয়ে বাচ্চার পাশে নিজেও শুয়েছিল। কখন যে চোখ লেগে গেল বুঝতে পারেনি। হঠাৎ কারো অনাকাঙ্ক্ষিত স্পর্শে ঘুম ভাঙছে। এসব কি ধরনের অসভ্যতা? যখন তখন গায়ে হাত দেন কেন? ভালো লাগে তাই? ভালো লাগার মানে কি? ভালো লাগা আলাদা কোনো মানে হয় নাকি? লজ্জা বলতে কিছু নেই আপনার? এসেছেন থেকেই অসভ্যতা করেই চলছেন। আমরা আর ছোট নেই, আপনি কি বুঝেন না? আমি যতদূর জানি এসব শুধু প্রাপ্তবয়স্করাই করতে পারে, ছোট বাচ্চারা করে জানতাম না তো। লজ্জা করছে না আপনার? শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, যখন তখন গায়ে হাত দিবেন না। এখন তাহলে দিনক্ষণ ঠিক করে গায়ে হাত দিতে হবে। আচ্ছা, প্রতিদিন রাতে দিব, ঠিক আছে? আপনি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছেন। তোর সাবধান বাণী তোর কাছে রাখ। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোর সাথে যা ইচ্ছে তাই করব। তুই চাইলেও করব, না চাইলেও করব। আপনি কি ভুলে যান আমি আপনার বোন হই? সরি। কি হোস তুই আমার? এখনও কি সেটা অস্বীকার করবেন? অস্বীকার করছি না, কিন্তু তুই হয়তো জানিস না আমি তোকে কোনোদিনও বোনের চোখে দেখিনি, দেখতে পারবো না। পাগল হয়ে গেছেন আপনি। 8 বছর আগে হয়েছিলাম যেদিন তোকে অন্য ছেলের সাথে দেখেছিলাম। কথাটা বলতে বলতেই আদি মুখভঙ্গি বদলে গেল। চোখ দুটো যেন ভিতরে সব রাগ উবড়ে দিতে চাইল। আদি নিজেকে কন্ট্রোল করার প্রচেষ্টা আদিবাকে ছেড়ে দিয়ে উঠে বসলো। আদিবা ব্যাপারটা বুঝতে পেরে নিচু গলায় বলল, ভাইয়া সেই দিন। আদিবা পুরো কথা শেষ করতে পারল না, তার আগে আদি তাকে থামিয়ে দিয়ে বলো, শুনতে চাইনি তোর প্রেম কাহিনী, শোনার কোনো ইচ্ছে আমার নেই। আপনি ভুল। বললাম না কোনো কথা শুনতে চাইনি। উঠে কাপড় ঠিক করে বাচ্চাকে দিয়ে আসতে হবে, আমাকেও যেতে হবে। আদিবা আমাকে রাগাস না বলে বেরিয়ে গেল আদিত্য।
আজব একটা মানুষ, নিজে যা বুঝবে সেটাই ঠিক, বাকি সব ভুল। একটা ছেলে এত বদমেজাজি কী করে হয়? ভাবতে ভাবতে আদিবার শাড়ি ঠিক করে নিল। কুচি ঠিক করতে যেন আয়নার সামনে দাঁড়ালো। পেটের দিকে কামড়ের দাগটা জ্বলজ্বল করে উঠল। আদিবা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। আদি এসেছে পরে থেকে তাকে নানাভাবে হ্যারেস করে চলছে, এটা তারের প্রমাণ। কোনোভাবে দাগ ঢাকা গেল না, তাই শাড়ি ছেড়ে জামা পরে নিয়ে সাথে সাথে বাইরে থেকে আদির গলা ভেসে আসলো, আদিবা তোর এখনও হয়নি? একটা শাড়ি ঠিক করতে এতক্ষণ লাগে? আদিবা আবারও লম্বা নিঃশ্বাস ফেল। বাচ্চা করে বেরিয়ে আসতেই আদিও উঠে হাঁটা দিল। এত রাতে দুজনে মিলে বাইরে যাচ্ছে দেখে পার্টিতে আসা অনেকেই ব্যাপারটা হজম হলো না। সবাই অবাক নয়নে তাকিয়ে আছে দেখে আদির মা এগিয়ে এসে প্রশ্ন করল, এত রাতে তোরা কোথায় যাচ্ছিস? আদি সোজা সাপটা জবাব দিল, আমি নিশ্চুপ ছোট বাচ্চাটা নই মা, যে কোথাও যাচ্ছি তার কৈফিয়ত দিতে হবে। আদির কথার ধরন দেখে আদিবা তাড়াতাড়ি বলে উঠল, ভাইয়া বন্ধুর বাচ্চাকে দিতে যাচ্ছে কাকিমণি, ভাইয়ার বাচ্চা নিয়ে ড্রাইভ করবে কীভাবে? তাই আমি যাচ্ছি, এখনই চলে আসব। আদি একবার আদিবার দিকে তাকালেন, কিন্তু কিছু বলল না, চুপচাপ হাঁটা দিল। আদিবাও পিছন পিছন গেল। বাসা ভর্তি মেহমান ছিল, তার মধ্যে একজন বলে উঠল, রেহানা তোমার ছেলে জন্য বউ খোঁজা কি দরকার? ছেলে তো নিজের বউ পছন্দ করে নিয়েছে। ভাবি কি বলছেন এসব? আদির সাথে আদিবা তেমন সম্পর্ক নেই। চোখ থাকতেও যদি অন্ধ হয়ে থাকতে চাও তাহলে তো কিছুই বলার নেই বোন। কথাগুলোতে আদির মা বেশ অপমানিত বোধ করলেন। ওদের ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়েছে। আদিবা বাচ্চাটাকে এতিমখানায় নিয়ে ফিরে আসছিল, হঠাৎ মাঝ রাস্তা গাড়ি থেমে গেল। আদিবা প্রশ্ন করল, কি হলো, গাড়ি থামলেন কেন? গাড়ি থেকে নামবো মানে কি? নামবি মানে আমি তোকে নিয়ে যাব না। মাথা ঠিক আছে আপনার? নামবি নাকি জোর করে নামাতে হবে? আদিবা যতদূর সম্ভব তর্কাতর্কি করলো, কিন্তু কাজ হলো না। আদি জোর করে রাতে নিস্তব্ধ রাস্তায় নামিয়ে দিল আদিবাকে। আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া। বাসায় ফিরে সবার কাছে কি জবাব দিবেন? আমার জবাব আমি দেব, তোকে ভাবতে কে বলেছে? আপনি সত্যি আমাকে রেখে চলে যাবেন? সন্দেহ আছে? আমি অন্ধকার ভয় পাই, আপনি জানেন, তবুও নিয়ে যেতে পারি। তবে একটা শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন রাতে আমার সাথে ঘুমাতে হবে। আপনি থাক তাহলে সারাত এখানে, বলে আদি গাড়ি স্টার্ট দিল। আদিবা ভেবে দেখলো এখন বাসায় ফেরা সবচেয়ে বেশি জরুরি, পরে কিছু একটা করতে হবে। তাই তাড়াতাড়ি বলল, আমি রাজি। কথা দিচ্ছিস তো? দিচ্ছি। নিয়ে চলুন প্লিজ। ঠিক আছে। আদিবারা বাসায় ফিরতে ফিরতে রাত 1টা বেজে গেল। ততক্ষণে মেহমান মোটামুটি বিদায় নিয়েছে। বাসায় ফিরে আদি নিজের ঘরে চলে গেল। আদিবা তার ঘরে গেল। কিছুক্ষণ পর পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। সবাই মোটামুটি ঘুমিয়ে গিয়েছে। সারাদিন কাজ করে সবাই ক্লান্ত, তবে আদিবার ঘুম পায়নি। সে লাইট অফ করে শুয়েছিল। হঠাৎ চুলের টান পড়ল। আদিবা বুঝতে বাকি রইল না কাজটা। আদি উঠে বসলো। কি বলবেন বলুন? এক কথা কতবার বলতে হবে? হ্যাঁ, তোকে বলছিলাম না আমার সাথে ঘুমাতে? আমি পারবো না। আদি মুড শক্ত হয়ে এলো, চুল টান পড়ে। হাই, কি করছেন? লাগছে তো। আরে করছেন কি? আদিবার কথা কান দিল না। আদি চুল ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল। একটা কথা কইবি তো? আমি তোকে মেরে আবার নিরুদ্দেশ হব। আদির কথা আদিবা কিছুটা ভয় পেল। এই ছেলে মতিগতি কোনো ঠিক নেই, যখন যা খুশি করতে পারে। আদি আর কিছু না বলে আদিবাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। অন্তত একটু সরে শুন প্লিজ, আমি এভাবে ঘুমাতে পারি না। বিয়ের পর কি করবি? দেখা গেল তোর পর জড়িয়ে ধরে ছাড়া ঘুমাতে পারে না, তখন পরেরটা পরে দেখা যাবে, এখন ছাড়ুন। আদিবার সারাদিন অনেক ধকল গিয়েছে, ঘুমার, ডিস্টার্ব করিস না। ভাই আমাকে ছাড়ুন প্লিজ। আদি এবার আদিবার আরও কাছে এসে ঘাড়ের চুল সরিয়ে মুখ ডুবিয়ে দিল। আদিবার সারা শরীর কেঁপে উঠল। কি করছেন? আদির পক্ষ থেকে উত্তর আসলো না। সে আদিবার মাঝে ডুবে গিয়েছে অনেক আগে।